সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসানুস মনসুর দেশের 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জার করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছেন। তিনি দায়িত্ব গ্রহণ করে বলেছেন যে দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। তাহলে 10টি ব্যাংক যদি দেউলিয়া হয়ে থাকে তাহলে সেখান থেকে তিনি কেন 5টি ব্যাংকই বেছে নিলেন মার্জার করার জন্য? তাহলে এখান থেকে বোঝা যায় যে এই ব্যাংকগুলোর ব্যাপারে তার পক্ষপাতিত্ব আছে। সেটি আমি আগেও বলেছি। সুপ্রিয় দর্শক, মার্জার করার আন্তর্জাতিক প্র্যাকটিস আছে, আইন আছে, বিধি আছে। তিনি সেগুলোর ধার না ধরে, তোয়াক্কা না করে তিনি নিজের স্বৈরাচারী কায়দায় শুধু ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে তিনি একক সিদ্ধান্তে স্বৈরাচারী কায়দায় তিনি এই 5টি ব্যাংক মার্জার করেছেন। তিনি বিনিয়োগকারীদের কথা ভাবেননি, আমানতকারীদের কথা ভাবেননি। তিনি তাদের সকলকে নিঃস্ব করে দিয়ে মার্জারের দিকেই তিনি এগিয়ে গিয়েছেন। তিনি এই মার্জার করে যেমন আমানতকারীদের ঠকাচ্ছেন, এখনো আমানতকারীরা তাদের অর্থ ফেরত পায়নি, তেমনি সাধারণ বিনিয়োগকারীরা এখানে বলির পাঠা হয়েছেন। এই ব্যাংকগুলোর যদি কোনো অনিয়ম থেকে থাকে সেটির জন্য স্পন্সর ডিরেক্টর বা চট্টগ্রামের যে ব্যবসায়ী গোষ্ঠী তারা দায়ী, তাদেরকে শাস্তির আওতায় আনবে, তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। কিন্তু তিনি জেনে শুনে সাধারণ বিনিয়োগকারী যারা পেনশনের টাকা, সঞ্চিত কিছু অর্থ এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছে, তিনি তাদেরকে পথে বসিয়ে দিয়েছেন। তিনি তাদের শেয়ারগুলোকে শূন্য ঘোষণা করেছেন। কিভাবে তিনি শূন্য ঘোষণা করতে পারেন? যেদিন এই ব্যাংকগুলোকে মার্জার করা হয় সেই সময় এই ব্যাংকগুলোর শেয়ারের একটি বাজার মূল্য ছিল। তিনি কিভাবে সেই বাজার মূল্যকে শূন্য ঘোষণা করেন? তিনি কি বাজার? তিনি তো বাজার নন। বরং সে বলতে পারত যে বিনিয়োগকারীদের জন্য আমি বাজার মূল্যের যে অবস্থা সেই বাজার মূল্য আমি বিনিয়োগকারীদের পরিশোধ করব। সেই কথাটুকু তৈরি পর্যন্ত বলেননি, শুধু আইনের দোহাই দিয়েছেন। আসলে কিন্তু আইন ভালোভাবে বা সম্পূর্ণরূপে মানা হয়নি, যার ফলে এই মার্জার একটি চ্যালেঞ্জের মুখে আগামীতে পড়বে। তিনি এই সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করতে গিয়ে 35,000 কোটি টাকা আমাদের রাজস্ব তহবিল থেকে ব্যবস্থা করেছেন, অর্থাৎ 20,000 কোটি টাকা নগদে দিয়েছেন আর 15,000 কোটি টাকা যারা আমানতকারী আছে তাদেরকে সম্মিলিত ইসলামী ব্যাংকে শেয়ার প্রদান করবেন। সেটা সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা আমানতকারী আছে তাদের ইচ্ছার প্রতিও তিনি ভ্রুক্ষেপ করেননি। তিনি নিজেই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। যেই ব্যাংকগুলোকে মার্জার করা হয়েছে এই ব্যাংকগুলো কিন্তু নিজেরা চলতে পারত, চলার জন্য তারা বলেছিল যে আমরা নিজেরাই চলতে পারবো, আমাদেরকে সেই সুযোগ দেয়া হোক। কিন্তু গভর্নর মনসুর সেই সুযোগ এই ব্যাংকগুলোকে দেয়নি। এই ব্যাংকগুলোর কোনো কোনো ব্রাঞ্চ ম্যানেজার, তাদের সাথে আমার পরিচয় আছে। আমি একটি ব্যাংক থেকে জেনেছি যে মার্জার যখন ঘোষণা করবে তার আগে তিনি এই ব্যাংকগুলোর কাছে যে রক্ষিত অর্থ সেগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কথা বলেছেন। আমার সেই পরিচিত ব্যাংক বা ব্যাংক ম্যানেজার বললেন, আমি তার নাম বলছি না, যে আমরা মার্জার করার যে ঘোষণা তার আগে 200 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা দিয়ে এসেছি। আমাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা ছিল না, গ্রাহকদের পেমেন্ট দেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমরা 200 কোটি টাকা সেখানে জমা দিয়ে আসছি। জমা দিয়ে আসার 1 সপ্তাহ পরে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে যে আপনাদের ব্যাংক মার্জার করা হবে ইত্যাদি। এরপরে আমাদেরকে টাকা পয়সা হিসাব কিতাব করে দেওয়া হচ্ছে, গ্রাহকদেরকে 2 লাখ টাকা অমুক তমুক, 1 মাস পরে 2 মাস পরে, এই যে বিধি, এগুলো এসব কোনো সমস্যায় আমাদের শাখাগুলোতে ছিল না, কিন্তু এগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই মার্জারকৃত ব্যাংক বা অন্যান্য ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে জানবেন
যে এই মনসুরকে, অর্থাৎ গভর্নর মনসুরকে কেউ পছন্দ করছে না। এর কারণ হলো তিনি সবসময় ব্যাংকগুলো সম্পর্কে নেতিবাচক কথা মিডিয়ার সামনে বলে বেড়াতেন। আমি বাণিজ্য বিষয়ে পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি জানি যে আর্থিক প্রতিষ্ঠান বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের বাইরেও একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো অত্যন্ত গোপনীয় বিষয়। সেখানে সমস্যা নানা সময় হতে পারে, কিন্তু সেটা নিয়ে কখনো মিডিয়ার সামনে উপস্থিত হতে হয় না। সেটি নিজস্ব ব্যবস্থাপনায় দক্ষতার সাথে সেগুলোকে হ্যান্ডেল করতে হয়, তার সমাধান করতে হয়। কিন্তু তিনি সবসময় মিডিয়ার সামনে এই ব্যাংকগুলো সম্পর্কে নেতিবাচক কথা বলে বেড়াতেন, যার ফলে এই ব্যাংকগুলোর আমানত একেবারে শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। ব্যাংকগুলো গ্রাহকদের কাছে আস্থা হারিয়ে ফেলেছে। এই অনাস্থাগুলো গ্রাহকদের কাছে এই আহসান এস মনসুর তৈরি করেছেন। ব্যাংকের সবচেয়ে বড় মূলধন হল গ্রাহকদের আস্থা, তাদের বিশ্বাস। সেই আস্থা এবং বিশ্বাসটা তিনি ব্যাংকের পক্ষ থেকে নষ্ট করেছেন। এই যে তার যে কারসাজিগুলো, তার যে একচেটিয়া সিদ্ধান্তগুলো, অগ্রপশ্চাৎ চিন্তা না করা, গ্রাহকদের কথা চিন্তা না করা, বিনিয়োগকারীদের কথা চিন্তা না করা, নিজে যেটা ভালো মনে করেছেন করে ফেলে এই যে মানুষগুলোকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এই যে আমানতকারীরা এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তারা তাদের আমানতের অর্থ ফেরত চাচ্ছে, বিনিয়োগকারীরা তাদের শেয়ার মূল্য ফেরত চাচ্ছে। হ্যাঁ, এই যে একটি নেগেটিভ অবস্থা তিনি নিজে ইচ্ছে করে তৈরি করেছেন, যেটি অনেক সহজভাবে সমাধান করা যেত। তিনি এই ব্যাংকগুলোকে নীতি সহায়তা দিতে পারতেন, তাদেরকে কিছু আর্থিক সহায়তা দিতে পারতেন, সেভাবে ব্যাংকগুলোকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাজেশন দিতে পারতেন, তারা সেই চেষ্টা করত, সেইভাবে ব্যাংকগুলোকে দাঁড় করানো যেত। কিন্তু তিনি এই মার্জার করে এখন এই ৩৫,০০০ কোটি টাকার বোঝা এখন চাপিয়ে দিয়েছেন আমাদের সদাশয় সরকারের কাঁধে। তো যাই হোক, ডক্টর আহসান এস মনসুর তিনি বিনিয়োগকারীদেরকে তো পথে বসিয়েছেন, আর এই ব্যাংকগুলোর যদি কোনো ত্রুটি থাকে সেটির জন্য দায়ী বাংলাদেশ ব্যাংক। কারণ বাংলাদেশ ব্যাংকই এই ব্যাংকগুলোর আর্থিক বিবরণীতে সম্মতি দিয়েছে, ডিভিডেন্ডের সম্মতি দিয়েছে, সবকিছুতে সম্মতি দিয়েছে। তাদের যে রিপোর্ট, বার্ষিক রিপোর্ট, সেখানেও সম্মতি দিয়েছে। আর তার ভিত্তিতে বিনিয়োগকারীরা এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করেছে, যেখানে ওই আর্থিক বিবরণীতে সবকিছু পজিটিভ ছিল, ন্যাব পজিটিভ ছিল, ইপিএস পজিটিভ ছিল। সুতরাং আজকে যদি বলে যে ন্যাব নেগেটিভ, ইপিএস নেগেটিভ ইত্যাদি, সেটার জন্য তো বিনিয়োগকারীরা দায়ী নয়, সেটার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। তাহলে তার দায় এবং ক্ষতিপূরণ বাংলাদেশ ব্যাংককেই বহন করতে হবে। তো যাই হোক, ডক্টর আহসান এস মনসুরের অবশিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক নিয়োগ যে বাতিল হয়েছে, সেটি যারা এই বিনিয়োগ জগতে আছে তাদের কাছে এটা প্রত্যাশিত ছিল, এবং দেখা গেছে যে তার প্রতিষ্ঠানেরই কর্মকর্তা কর্মচারীরা তার এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের আচরণ পছন্দ করত না, যার ফলে তার বিদায়ের মুহূর্তটি মানে যেটাকে বলে অ্যামিয়েবল বা সৌজন্যমূলক হয়নি। আমি অবশ্যই এটাকে সমর্থন করি না। তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত ছিলেন, ভালো হোক মন্দ হোক সেটা করেছেন। একটা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা থাকতে হয়, অবশ্যই নিয়ম শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে, এটাই কথা। তারপরেও তাদের ভেতরে কি হয়েছে, কোন অবস্থার প্রেক্ষিতে সৌজন্যমূলক হয়নি, সেটি তারাই ভালো জানেন, এটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমরা চাই সকল মানুষ সম্মানিত হোক, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু সম্মানের জায়গাটা যদি কোনো কারণে বিঘ্নিত হয়, সেটার উপর অবশ্য আমাদের কারোরই হাত থাকে না। সেটা অবশ্যই দুঃখজনক। তবে আমরা মনে করি যে সকলের সাথে মিলেমিশে চলা, সকলকে নিয়ে কোনো কর্মসূচি বাস্তবায়ন করা একজন উপযুক্ত ব্যবস্থাপকের দায়িত্ব। একচেটিয়া সিদ্ধান্ত নিয়ে একচেটিয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে তখন সকলের কাছে অপ্রিয় হতে হয়। সেটি হয়তো বাংলাদেশ ব্যাংকে ঘটেছে, ব্যাংকিং জগতে ঘটেছে। আমরা চাই ব্যাংকিং জগতে গ্রাহকদের আস্থা ফিরে আসুক,
এবং কোনো নেতিবাচক কথা যেন বাইরে মিডিয়াতে প্রচারিত না হয়। কারণ ব্যাংকগুলোর বা আর্থিক প্রতিষ্ঠানের মূল বিষয় হলো তাদের নিজস্ব বিষয়গুলো নিজস্ব পরিমণ্ডলে সীমাবদ্ধ রাখা, এবং কিছু ত্রুটি বিচ্যুতি হতেই পারে, নিয়মের ব্যত্যয় হতেই পারে, সেটা নিজেরা নিজেদের মতো করে সমাধান করতে হবে। আর তাহলে গ্রাহকদের আস্থা বজায় থাকবে এবং প্রতিষ্ঠানগুলো সামনের দিকে এগিয়ে যাবে। একটি কথা না বললেই নয়, আহসান এস মনসুর শুধু বেশি কথা বলতেন মিডিয়ার সামনে এবং মানুষকে হতাশ করে তুলতেন। তার সময় যদি নতুন নতুন বিনিয়োগ হতো, কর্মসংস্থান হতো, দেশের অর্থনৈতিক উন্নয়নে তার কোনো বড় রকমের কর্মসূচি থাকতো, তাহলে তাকে অবশ্যই প্রশংসা করা যেত। তিনি অতি কথা না বলে এখানে মনোযোগ দেওয়া উচিত ছিল। বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ আছে, রিজার্ভই বড় কথা নয়। এই রিজার্ভ যদি জনকল্যাণে ব্যয় হতো, বিনিয়োগ হতো, কর্মসংস্থান সৃষ্টি হতো, মানুষের জীবন মান উন্নয়নের জন্য প্রচেষ্টা গ্রহণ করে সেগুলো ব্যয় করা হতো, বরং সেটি আরো প্রশংসনীয় হতো। যাই হোক, আমরা প্রত্যাশা করি যে ব্যাংকিং জগতের যে আস্থা সেটা ফিরে আসুক। আর এই 5টি ব্যাংকের যারা বিনিয়োগকারী তাদের ব্যাপারে নতুন সরকার অবশ্যই চিন্তা করবেন এবং তাদের ক্ষতিপূরণের জন্য যে পদক্ষেপ সেটা যাই হোক সে ব্যাপারে আন্তরিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, সেই শুভকামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।